গুড মর্নিং ক্লাস। আজ তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে পরাগযোগ বা পলিনেশন। এই পরাগযোগ কি আগে জানতে হবে। পরাগযোগ হচ্ছে যে সপুষ্পক উদ্ভিদের আমরা যে যৌন জনন করছি, এই যৌন জননের একটা গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে পরাগযোগ। এই পদ্ধতিতে পুং ধানি থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে পড়ে। এই প্রক্রিয়াকেই বলা হয় পরাগযোগ। সেটা বাহকের সাহায্যে পড়তে পারে বা নিজে নিজেই পড়তে পারে, অর্থাৎ বাহকের সাহায্য ছাড়াই পড়তে পারে। এই পদ্ধতিকে বলা হয় পরাগযোগ বা পলিনেশন। তাহলে আমরা সংজ্ঞা হিসাবে কি বলবো না, যে পদ্ধতিতে ফুলের পুংকেশরের পরাগধানী থেকে সৃষ্ট পরাগ রেণু একই প্রজাতির বা একই প্রজাতির অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে গিয়ে যখন পড়ে এবং মিলন ঘটে, এই প্রক্রিয়াকে বলা হয় পরাগযোগ। আর এই মিলন ঘটার প্রক্রিয়াকে বলা হয় নিষেক। এরপরে এই পরাগযোগকে আমরা দুভাগে ভাগ করেছি, এক হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। সেলফ মানে কি আমরা জানি, সেলফ মানে হচ্ছে নিজ নিজভাবে, অর্থাৎ স্বয়ং। যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ছে নিজ নিজই, তাকে আমরা বলছি কোনো বাহকের সাহায্য লাগছে না, তাকে আমরা বলছি স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন। যেমন দেখা যায় দোপাটি গাছে, সন্ধ্যা মালতী গাছে। এই সন্ধ্যা মালতী গাছকে বলা হয় 4 o'clock, যার সায়েন্টিফিক নেম কি জানি আমরা, মিরাবিলিস জালাপ্পা। এই স্বপরাগযোগকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে অটোগেমি আর একটা হচ্ছে গেইটেনোগেমি। অটোগেমি কি? অটো কথার অর্থ সেলফ, নিজে, এবং গ্যামস বা গেমি কথার অর্থ ম্যারেজ থেকে এসছে কথাটা। তাহলে এখানে আমরা কি বলবো না, একটি ফুলের পরাগধানীতে, একই ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লে বা স্থানান্তরিত হলে তার মাধ্যমে যে স্বপরাগযোগ ঘটে তাকে আমরা বলি অটোগ্যামি। বুঝতে পারলে? অর্থাৎ একই ফুলের পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু যখন ওই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়বে বা স্থানান্তরিত হবে তাকে আমরা বলবো অটোগেমি। এই আর গেইটেনোগেমি কি? গেইটেনোগেমি হচ্ছে যখন উভয়লিঙ্গ উদ্ভিদের ফুলের একই উদ্ভিদের অন্য ফুলে যাবে, অর্থাৎ একই উদ্ভিদের একই ফুলে হচ্ছে না, একই উদ্ভিদের এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে যখন পড়বে তাকে আমরা বলবো, সেটা হবে অবশ্যই স্বপরাগযোগের মাধ্যমে, তাকে আমরা বলবো গেইটেনোগেমি। মনে থাকবে? এটি দেখা যায় মটর, ভুট্টা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে। এরপরে আমরা অটোগ্যামির বেশ কিছু অভিযোজন আছে। কীরকম, কেন অটোগ্যামি হচ্ছে, এই বৈশিষ্ট্যকে আমরা, কেন অটোগ্যামির দিকে এগিয়ে গেল, গেইটেনোগেমি হলো না, এই অটোগ্যামির বেশ কিছু বৈশিষ্ট্যগুলি উপর ভিত্তি করে আমরা অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করি। যেমন 1 নম্বর হোমোগ্যামি বা সমপরিণতি। তোমরা বোর্ডটা খাতাটা লক্ষ্য করো, যেখানে আমরা ছক করে বুঝিয়েছি। এই যে হোমোগ্যামি বা সমপরিণতি, এই কথাটা শুনে আমরা কি বুঝতে পারছি
সম মানে ইকুয়াল, অর্থাৎ একই সঙ্গে পরিণত লাভ করেছে, তাকে আমরা বলি সমপরিণতি। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের একই ফুলের অন্তর্গত পুংকেশর এবং গর্ভকেশর, অর্থাৎ পরাগধানী থেকে পরাগ রেণু যখন গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, সমপরিণত অর্থাৎ একই সঙ্গে পরিণত লাভ করছে, তাকেই আমরা বলি হোমোগ্যামি বা সমপরিণতি। এরপরে আসবো ক্লিস্টোগ্যামি। এটি খুব ইম্পর্ট্যান্ট, কারণ আগের বছরের টেস্ট পেপারে আমরা অনেক জায়গায় দেখেছিলাম ক্লিস্টোগ্যামি কাকে বলে, কোন উদ্ভিদে দেখা যায়। সমগ্যামি বা সমপরিণতি বা হোমোগ্যামি দেখা যায় মিরাবিলিস জালাপ্পা উদ্ভিদে। এরপরে অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি, এটি আমাদের দেখা যায় দোপাটি ফুলে। কি হয় না, এখানে ফুলগুলো বদ্ধ প্রকৃতির হওয়ায় পরাগধানী ফেটে যায়, তার ফলে পরাগ রেণুগুলো স্বাভাবিকভাবেই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। তাহলে কি বললাম না, যে সমস্ত ফুলগুলো বদ্ধ প্রকৃতির, তাদের স্বপরাগযোগের ক্ষেত্রে পুংধানীগুলো ফেটে যায় এবং পুং রেণুগুলো স্বাভাবিকভাবেই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। একে আমরা বলেছি অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি। এটি দেখা যায় দোপাটি গাছে। আরেকটি অভিযোজনগত বৈশিষ্ট্য আছে, সেটি হলো কুঁড়ি পরাগযোগ অর্থাৎ বার্ড পলিনেশন। কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর কুঁড়ি অবস্থাতেই পুং রেণুগুলো গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, কুঁড়ি অবস্থাতে। এই কুঁড়ি অবস্থায় ঘটার জন্য এদের ক্ষেত্রে যে অটোগ্যামি ঘটে, একে বলা হয় কুঁড়ি পরাগযোগ বা বার্ড পলিনেশন। বার্ড শব্দের অর্থ হচ্ছে কুঁড়ি। এই কুঁড়ি অবস্থাতেই যখন পুংরেণু এবং স্ত্রী রেণুর মিলন ঘটছে, তাকে আমরা বলছি কুঁড়ি পরাগযোগ। এরপরে আমরা আসব এই স্বপরাগযোগের সুবিধা আর অসুবিধা। স্বপরাগযোগের সুবিধা তো অনেক কিছু আছে, যেমন আমরা যদি দেখি এখানে পরাগ রেণুর অপচয় কম হয়। অর্থাৎ দেখো, স্বাভাবিকভাবেই একই ফুলের মধ্যে যখনই মিলন ঘটছে বা অন্য ফুলের মধ্যেও যখন স্বপরাগযোগ ঘটছে একই প্রজাতির উদ্ভিদে, সেক্ষেত্রে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হচ্ছে না, আর পরাগ রেণুর অপচয় ঘটছে। 3 নম্বরে একই চারিত্রিক বৈশিষ্ট্যাবলী বজায় থাকছে, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকছে, কোনো প্রকার বাহ্যিক চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর সংযোজন ঘটছে না। আর কি, আর এক্ষেত্রে নিষেক সম্পন্ন হওয়ার নিশ্চয়তা বা সুযোগ বেশি থাকছে। এরপরে আমরা অসুবিধা দেখব। স্বপরাগযোগের অসুবিধা কি না, এগুলো যেমন সুবিধা গেল, অসুবিধাও আছে। এখানে অঙ্কুরোদ্গমের হার হ্রাস পায়, অর্থাৎ এর থেকে যে বীজগুলো উৎপন্ন হয় স্বপরাগযোগের মাধ্যমে, তাদের অঙ্কুরোদ্গমের ক্ষমতা কম। 1 নম্বর গেল। 2 নম্বর, এদের মধ্যে নতুন বৈশিষ্ট্যাবলীর সংযোজন হয় না, তাই অভিযোজনগত বৈশিষ্ট্য আসে না, অভিযোজনের পথকে প্রশস্ত করতে পারে না, এর ফলে এরা বিলুপ্তির দিকে এগিয়ে যায়, অর্থাৎ অভিযোজনে অক্ষম। আর কি, অনাক্রমতা হ্রাস, অর্থাৎ এদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, এদের মধ্যে ভ্যারিয়েশন আসে না, প্রকরণ আসে না, এই জন্য এদের অনাক্রমতা হ্রাস পায়। এরপরে আসবো আমরা ইতর পরাগযোগ। ইতর অর্থাৎ কোনো বাহকের মাধ্যমে যখন পরাগ মিলন ঘটবে, অর্থাৎ বাহকের মাধ্যমে পুংরেণু যখন গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, তাকে আমরা বলবো ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। কেমন? এক্ষেত্রে ফুলের পরাগরেণু
একই প্রজাতির অথবা ভিন্ন প্রজাতিভুক্ত অন্য উদ্ভিদের যখন মিলন ঘটবে বাহকের সাহায্যে পরাগধানী থেকে নির্গত পুংরেণু নিয়ে গিয়ে গর্ভমুণ্ডে ফেলবে, তাকেই আমরা বলবো ইতর পরাগযোগ। এই ইতর পরাগযোগের আমরা বেশ কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করি। যেমন আমরা স্বপরাগযোগে লক্ষ্য করেছিলাম, ঠিক তেমনই আমরা বেশ কিছু ইতর পরাগযোগের ক্ষেত্রে অভিযোজন লক্ষ্য করা যায়। 1 নম্বর আসি বিষম পরিণতি। কেন ইতর পরাগযোগ ঘটলো, তার কেন অভিযোজনের পথটা কেন ইতর পরাগযোগ ঘটাতে সক্ষম হলো, এটাই আমরা জানার চেষ্টা করব। তাই তো আমাদের অভিযোজনগত বৈশিষ্ট্য। তো ইতর পরাগযোগের ক্ষেত্রে যেটা ঘটে বিষম পরিণতি, ডাইকোগ্যামি। অনেক সময় কোশ্চেন আসে ডাইকোগ্যামি কি। তো এই বিষম পরিণতি কথাটা শুনে কি বুঝতে পারছি না, একই সঙ্গে পরিণত লাভ করে না, বিষম অর্থাৎ কোনোটা আগে বা কোনোটা পরে পরিণতি লাভ করে। ঠিক তাই এক্ষেত্রে পুংকেশর হয় আগে পরিণতি লাভ হয় কিংবা তারও আগে গর্ভকেশর বা স্ত্রীস্তবকের পরিণতি লাভ হয়। অর্থাৎ দুটো একই সঙ্গে যখন পরিণতি লাভ করবে না, একই ফুলে অবস্থান হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পরাগযোগ সম্ভব নয়। তাই তো বিষম পরিণতি বা ডাইকোগ্যামি। এদের ক্ষেত্রে যদি পুংকেশর গর্ভকেশরের আগে পরিণতি লাভ করে তাকে বলি আমরা প্রপুং পরিণতি বা প্রোটেন্ডি। আবার যদি গর্ভকেশর আগে পরিণতি লাভ করে পুংকেশরের আগে, তাকে আমরা বলবো প্রোটোগাইনি অর্থাৎ গাইনোসিয়াম। প্রোটো মানে আগে, গাইনোসিয়াম আগে ডেভেলপ করছে, তাইকে বলা হচ্ছে প্রোটোগাইনি। আর যদি পুংকেশর আগে করে অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম, প্রোটো মানে আগে, তাহলে প্রোটান্ড্রি, প্রোটো অ্যান্ড্রি অর্থাৎ পুংকেশরের আগে পরিণতি। এই পুংকেশরের আগে পরিণতি ঘটে জবা গাছে, আবার গর্ভকেশরের আগে পরিণতি ঘটে বেগুন গাছে, চাঁপা ফুলের গাছে আমরা লক্ষ্য করব। এরপরে আসবো আমরা ডাইক্লিনি বা একলিঙ্গতা বা ইউনিসেক্সুয়ালিটি। এটা আবার কি? অর্থাৎ কোনো কোনো উদ্ভিদের ফুলে শুধুমাত্র পুংকেশর বা গর্ভকেশর থাকে, হয় যে কোনো একটা স্তবক থাকে। যেমন পেঁপে গাছে, একে বলা হয় একলিঙ্গতা। এদের ক্ষেত্রে মিলন সম্ভব নয়। তাল গাছের ক্ষেত্রে মিলন সম্ভব নয়, পরাগযোগ সম্ভব নয়। অর্থাৎ যে কোনো এক প্রকারের হয়, হয় পুংস্তবক থাকবে অথবা স্ত্রীস্তবক থাকবে। একে আমরা বলছি ইউনিসেক্সুয়ালিটি বা ডাইক্লিনি বা একলিঙ্গতা। এরপরে আসবো স্ববন্ধাত্ব। বেশ কিছু উদ্ভিদ আছে যাদের পরাগরেণুগুলো বন্ধা প্রকৃতির। পুংস্তবকে যে উৎপন্ন পরাগধানীতে পুংরেণু সেগুলো বন্ধা প্রকৃতির, অর্থাৎ তাদের নিষেক সম্পন্ন করার মতো ক্ষমতা নেই। এই ধরনের স্ববন্ধাত্বের জন্য যেমন চা গাছের ক্ষেত্রে এদের পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলেও নিষেক হতে দেয় না বা হতে পারে না, কারণ এরা এই পুংরেণুগুলো বন্ধা প্রকৃতির। এদেরকে আমরা বলি সেলফ স্টেরিলিটি বা স্ববন্ধাত্ব। এরপরে আসবো সসঙ্গম বিরোধী। সসঙ্গম বিরোধী অর্থাৎ যারা সঙ্গমে বা এক্ষেত্রে তো সঙ্গম নয়, এক্ষেত্রে মিলন, পরাগ মিলন, এই মিলনে যারা বাধা দেয়। কিছু কিছু ফুল আছে যেগুলো উভলিঙ্গ, কিন্তু তাদের পুংকেশর এবং গর্ভকেশর গঠনগত দিক দিয়ে আকারে আলাদা। এই গঠনগত বা আকারে আলাদা হওয়ার জন্য এরা মিলন বা পরাগযোগ সম্ভব নয়। এদেরকে আমরা বলি সসঙ্গম বিরোধী। যেমন আকন্দ, সরষে ইত্যাদি ফুলে যদি আমরা পুংস্তবক এবং স্ত্রীস্তবককে দেখি তাহলে দেখব দুটি স্তবক আলাদা ধরনের। একে আমরা বলছি সসঙ্গম বিরোধী। আর আসছি আমরা অসমরূপতা বা হেটেরোমরফিজম। এটা কি জিনিস?
না অসমরূপতা বেশ কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা ভিন্ন রকমের রূপ দেখি, তাই একে বলছি অসমরূপতা। অর্থাৎ পুংকেশর এবং গর্ভকেশরের অসম দৈর্ঘ্যের এরা যে বৃদ্ধি পায়, এদের যে লম্বায় যে বাড়ে, এটা কোনো অংশ বড় কোনো অংশ ছোট, অর্থাৎ অসম দৈর্ঘ্য অসমরূপ। এই জন্য একে বলা হচ্ছে হেটেরোমরফিজম, অর্থাৎ মরফোলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী তারা ডিফারেন্ট, পৃথক। এই দৈর্ঘ্যের জন্য বা অসম রূপের জন্য এদেরকে বলা হয় অসমরূপতা বা হেটেরোমরফিজম। যেমন আমরুল গাছে দেখতে পাবো, পান মরিচে দেখতে পাবো আমরা হয় পুংকেশরটা ছোট কিংবা পুংকেশরটা লম্বা, গর্ভদণ্ডটা ছোট ইত্যাদি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। এরপরে আমরা আসবো এই ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। খুব ইম্পর্টেন্ট অসুবিধা, আগের বছরে ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এই বছরে তোমাদের আসার সম্ভাবনা খুব বেশি। ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বা একে বলা হয় জেনোগ্যামি, অর্থাৎ একই প্রজাতির উদ্ভিদের দুটি উদ্ভিদের মধ্যে সম্পন্ন হয়, একেই বলা হয় জেনোগ্যামি, একেই বলা হয় অ্যালোগ্যামি বা ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। এর অসুবিধাগুলি কি কি এটি প্রশ্নে এটি উল্লেখ থাকতে পারে, তো তোমাদের সুবিধাগুলো আগে জানতে হবে। এক্ষেত্রে যেমন নতুন ভ্যারাইটির উদ্ভব ঘটে, তেমন অভিযোজনগত পথকে প্রশস্ত করে 2 নম্বর। 3 নম্বর, এদের বীজের অঙ্কুরোদ্গমের হার খুব বেশি, অর্থাৎ স্বপরাগযোগের ক্ষেত্রে যে অসুবিধাগুলো আমরা লক্ষ্য করেছিলাম সেই অসুবিধার পয়েন্টগুলো আমরা ইতর পরাগযোগের সুবিধাই বলবো। আবার অসুবিধায় কি বলবো? অসুবিধাতে দেখো এক্ষেত্রে বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ কারোর উপর ডিপেন্ডেন্ট। যদি বাহককে আকৃষ্ট করতে না পারে, সুমিষ্ট গন্ধ বা মকরন্দ দিয়ে যদি আকৃষ্ট করতে না পারে, তাহলে মিলন অসম্ভব হয়ে পড়বে। আর আজকের এই দূষিত পরিবেশে বাহকের সংখ্যা এমনি কমে গেছে, কারণ আমরা শস্য খেতে মাঠে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করি, বহু কীটপতঙ্গ বহু রকমের বাহক মারা যায়, যার ফলে একটা প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে, প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এরপরে আমরা আর কি পয়েন্ট দেখব না, বাহকের যেমন প্রয়োজন হলো তেমনি একই গুণ সম্পন্ন হয় না, ভিন্ন গুণাবলী বা ভিন্ন বৈশিষ্ট্যাবলী মিশ্রণ ঘটে, অর্থাৎ প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না। আর এদেরকে বিভিন্ন বাহককে আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের মিমিক্রি করতে হয়, অর্থাৎ অনুকরণ করতে হয়। এটা এনভায়রনমেন্টালের একটা মিমিক, অনুকরণকারী, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে কীটপতঙ্গকে আকৃষ্ট করতে হয়। এই হলো আমাদের ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা। এরপরে আমরা আসব ইতর পরাগযোগের বাহক, অর্থাৎ যাদের সাহায্যে ফুলের পরাগ রেণুগুলো গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তাদেরই তো আমরা বাহক বলি। বাহক অর্থাৎ যারা বয়ে নিয়ে যায়, তাদেরকে সোজা কথায় বলা হয় বাহক। এই বাহকের আমরা 3 ভাগে ভাগ করেছি। এক হচ্ছে বায়ুপরাগী বা অ্যানিমোফিলি। তোমরা বোর্ডের ছকটা বা খাতার ছকটা লক্ষ্য করো, যেখানে আমরা 3টে ভাগ করেছি, বায়ুপরাগী বা অ্যানিমোফিলি। কাদের দেখা যায়? ধান, গম, ভুট্টা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই ধরনের পরাগযোগ দেখতে পাই, যাদের পতঙ্গকে আকৃষ্ট করার জন্য এদের ফুলগুলো পতঙ্গকে আকৃষ্ট করতে হয় না, এদের ফুলগুলো কোনো কালারেশনের প্রয়োজন পড়ে না, এরা বাতাসের মাধ্যমে হয়, তাই এদের ক্ষেত্রে বিভিন্ন রকমের আকৃষ্টের বৈশিষ্ট্য আসে না। আর কি না, এগুলো খুব হালকা হয়, বেশি ভারী হলে তো বাতাসে বয়ে নিয়ে যেতে পারবে না, তাই এগুলোকে দরকার হালকা হওয়া, যাতে বাতাসে সহজে ভেসে রাখতে পারে। এগুলো সাধারণত বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল প্রকৃতির হয় এবং বায়ুর দ্বারা প্রচুর সংখ্যক পরাগ রেণু অপচয় ঘটে, পড়ে যায়। আমরা ধান খেতে গেলে দেখতে পাবো, গম খেতে গেলে দেখতে পাবো,
এদের পরাগ রেণুর সংখ্যাটা অত্যধিক মাত্রায় হওয়া দরকার, যাতে করে মিলন সুনিশ্চিত হয়, পরাগ মিলন সুনিশ্চিত হয়। এরপরে আমরা আসবো জলপরাগী বা হাইড্রোফিলি, অর্থাৎ জলের মাধ্যমে যখন পরাগযোগ ঘটবে। এদের ফুলগুলো বর্ণহীন হতে হয় না, গন্ধহীন হতে হয় না, অর্থাৎ বর্ণহীন হয়, বর্ণযুক্ত হতে হয় না, বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল এবং কিন্তু ছোট আকৃতির হতে হবে। বেশি ভারী হলে জলের তলায় তো ডুবে যাবে, তাই ক্ষুদ্রাকৃতি হওয়া প্রয়োজন এবং হালকা হওয়া প্রয়োজন, যাতে বাতাসে ভাসতে পারে। এরা পাতাঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এই জলের মাধ্যমে পরাগযোগ ঘটে, একে জলপরাগী বলা হয়। আর একটি ভাগ আছে লাস্ট 3 নম্বর, সেটি হচ্ছে আমাদের প্রাণী পরাগী বা জুফিলি। জু শব্দের অর্থ অ্যানিম্যাল, অর্থাৎ প্রাণী। জীববিদ্যা যে শাখায় প্রাণী নিয়ে পড়ানো হয় তাকে বলা হয় জুলজি। ঠিক তেমনি এই প্রাণীর মাধ্যমে পরাগ মিলন ঘটছে বলে একে আমরা বলছি জুফিলি। জুফিলি, বুঝতে পেরেছো? তো এই প্রাণী পরাগীকে আমরা আবার বেশ কিছু ভাগে ভাগ করেছি, যেমন এন্টোমোফিলি। শুধুমাত্র মনে রাখতে হবে, এখানে এমসিকিউ থেকে প্রশ্ন আসে। এন্টোমোফিলি অর্থাৎ কীট পতঙ্গের মাধ্যমে যখন পরাগ মিলন সম্পন্ন হবে তখন তাকে বলবো এন্টোমোফিলি। এন্টোমো অর্থাৎ এন্টোমোলজি থেকে এসছে, জীববিদ্যার যে শাখায় পতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বা পড়ানো হয় তাকে বলি আমরা এন্টোমোলজি। এই এন্টোমোলজি থেকে এসছে এন্টোমো, সেখান থেকে এই কীট পতঙ্গের মাধ্যমে যদি পরাগ মিলন ঘটে তাকে আমরা বলবো এন্টোমোফিলি। আর সাইকোফিলি, প্রজাপতির সাহায্যে যদি মিলন ঘটে তাকে আমরা বলবো সাইকোফিলি। ফ্যালেনোফিলি, মথের সাহায্যে, বিভিন্ন ধরনের মথ আছে, এই মথের সাহায্যে যদি মিলন ঘটে তাকে আমরা বলবো ফ্যালেনোফিলি। যদি মৌমাছির সাহায্যে ঘটে, মৌমাছি আমরা জানি সোশ্যাল অ্যানিম্যাল, এই মৌমাছি যদি মাধ্যমে ঘটে তাকে আমরা বলবো মেলিটোফিলি। আর যদি পিঁপড়ের সাহায্যে পরাগ মিলন ঘটে তাহলে বলবো মিরমেকোফিলি। মিরমেকোফিলি। কিছু কিছু গুবরে পোকা আছে যেগুলো লার্ভার মতো দেখবে, যারা বিটিল উৎপন্ন করে, কালো রঙের একটা শক্ত বিটিল খোলকযুক্ত পোকা, যেগুলোকে আমরা বলি গুবরে পোকা, যেগুলো গোবরে থাকে, কাউডাং গোবরে থাকে, তাদের মাধ্যমে যদি মিলন ঘটে ক্যান্থারোফিলি। যদি মানুষ মিলন ঘটায়, কোনো কারণে হাতের মাধ্যমে রেণুগুলো লেগে গেল বা ব্রাশের সাহায্যে রেণু নিয়ে গেল, যেমনটা করে বংশগতিতে পরীক্ষা করেছিলেন, তাহলে মানুষের সাহায্যে যদি মিলন ঘটে কোনো কারণে, পরাগ রেণু যদি গর্ভমুণ্ডে গিয়ে পাতিত হয় তাকে আমরা বলবো অ্যানথ্রোপোফিলি। অ্যানথ্রোপোফিলি। আর শামুকের সাহায্যে যদি মিলন ঘটে, যেমন কচু গাছে মানকচু, ক্লোকাসিয়া, এদের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাবো চমসা পত্রমঞ্জরি থাকে, এই চমসা পত্রমঞ্জরির কাছে রেণুগুলো থাকে, এই রেণুগুলো শামুকের মাধ্যমে মিলন ঘটে, এদেরকে বলা হয় ম্যালেকোফিলি। আর যদি বাদুড়ের সাহায্যে, বাদুড় আমরা জানি রাতের বেলায় কি করে, গাছের ফল খেয়ে বেড়ায়, এই বাদুড়ের সাহায্যে গাছের ফল খেতে এসে যদি বা পরাগ যোগ ঘটে, পরাগ মিলন ঘটে, তাকে আমরা বলি কাইরোপটেরোফিলি। আর যদি পাখির সাহায্যে ঘটে তাকে আমরা বলি অর্নিথোফিলি। এই অর্নিথোফিলি, পক্ষী নিয়ে জীববিদ্যায় আলোচনাকে বলা হয় অর্নিথোলজি, এই কথা থেকে এসছে অর্নিথোফিলি। ব্যাস, শুধুমাত্র এই নামগুলি তোমরা জেনে রাখবে, আর কিছু বিশেষ জানতে হবে না, এই শুধুমাত্র টার্মগুলো জেনে রাখবে এবং কার সাহায্যে কি মিলন ঘটে। ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।